জি, সার্চ ইঞ্জিন নিয়ে বলেছিলেন যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি এবং হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হাউ টু ওয়ার্ক সার্চ ইঞ্জিন, এই ধরনের কথা তো বলেছিলাম না? জি, জি, অনেকটা। আচ্ছা, যার থেকে নয়েজ আসবে নিজ দায়িত্বে আমরা মিউট করে নেব জি। সবার সুবিধার্থে। আমরা যেহেতু সার্চ ইঞ্জিন সম্পর্কে গতদিন ধারণা নিয়েছি, আজকে আমরা ডিরেক্ট এসইও সম্পর্কে জানা শুরু করব এবং এসইও কি কি পার্ট আছে সেই পার্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপই জানা শুরু করব। কেউ কি রেকর্ড দিয়েছেন? রেকর্ড তো চলতেছে। এসইও সম্পর্কে আমরা প্রথমেই এসইওর স্ট্যান্ডার্ডসটা জানি। এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, which is the practice of increasing the quantity and quality of traffic to your website through organic search engine result. এসইওটা যেটা পূর্ণরূপ সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য অর্গানিক ট্রাফিক পাবেন যেই ওয়ে বা যে প্রসেসের মাধ্যমে, সেটা হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এসইওটা কিভাবে করতে হয়, এসইও কত প্রকার, সেগুলো আমরা একটু জানবো। আমি যেগুলা লিখার প্রয়োজন আমি এখানে লিখে দেবো, আপনারা কেউ যদি মনে করেন নোট করবেন নোট করতে পারেন, অথবা ভিডিও দেখে পরে নোট করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এমডি মোহাম্মদ অ্যাডমিট, মোহাম্মদ ভাই অ্যাড হলো আমাদের সাথে। আমি তো স্ক্রিন শেয়ার দিইনি এখন আপনাদেরকে, একটু আমার কথা শোনা যাচ্ছে কাজী ভাই? জি, শোনা যাচ্ছে জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা জানতে পারলাম যে এসইওর মাধ্যমে একটা ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কিভাবে নিয়ে, মানে এসইওর মাধ্যমে নিয়ে আসা যায়, এবং অর্গানিক ট্রাফিক বা সার্চ রেজাল্ট নিয়ে আসতে হলে এসইও ওইটাই ব্যবহার করা লাগে বা এসইও প্রসেসটাই ব্যবহার করা লাগে। এসইওটা মূলত দুই প্রকার বা দুই ভাবে করতে হয়। একটা হলো অন পেজ পার্ট, একটা অফ পেজ পার্ট। অন পেজ এবং অফ পেজ এই দুইটার কাজ সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। আমাদের সবচেয়ে বেশি যে কাজটা থাকবে সেটা হলো অফ পেজের কাজ।
অন পেজের কাজটা থাকবে, তবে অতটা বেশি না। মার্কেট প্লেসে সবচেয়ে বেশি যে কাজটা পাবো সেটা হলো অফ পেজের কাজ, এবং অফ পেজটাই হলো মূলত মার্কেটিং প্রসেসের 80% ধরে আছে এবং 20% অন পেজ। অন পেজটা বলতে আমরা যেটা বুঝি, একটা ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলা থাকে, আর্টিকেল, ভিডিও, ইমেজ, এবং বিভিন্ন ওয়েবসাইটে আরো কিছু অ্যাড করা থাকে। আমরা যেগুলা ওয়েবসাইট যারা ভিজিট করি বা করেছি তারা অবশ্যই জানি যে ইনফরমেশন গুলো একটা ওয়েবসাইটে থাকে। অন পেজের কাজটা হলো এই ইনফরমেশন গুলা এসইও বেস পার্ট বাই পার্ট সাজানো। একটা ওয়েবসাইটে খুব সহজে আমরা দেখি একটা আর্টিকেল, একটা টাইটেল, কিছু সামারি বা ফটো, ভিডিও আপলোড হয়ে আছে, বাট এটা আপনার কাছে পৌঁছা পর্যন্ত এটার অনেক কাজ আছে যেটা অন পেজের মাধ্যমে করতে হয়। আমরা এখন এতটুকুই জানবো যে ওয়েবসাইটের ভিতরে যে অংশগুলো থাকে বা যে ইনফরমেশন গুলো থাকে সেইগুলো হলো অন পেজের কাজ। এক কথায় একটা ওয়েবসাইটের ইনসাইড যে কাজগুলো আছে বা ওয়েবসাইটের ভেতরে যে কাজগুলো আছে, এই সকল বিষয়টা হলো অন পেজের কাজ। তাহলে অন পেজ বলতে আমরা বুঝি যে একটা ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলা থাকে সেই ইনফরমেশন গুলা স্টেপ বাই স্টেপ সাজানো এবং এসইও ফ্রেন্ডলি হিসেবে তৈরি করাটাই অন পেজের কাজ। এবং অফ পেজের কাজটা হলো টোটালটাই মার্কেটিং প্রসেস। জাস্ট আমরা দেখি একটু, আমি শেয়ার দিলাম। আমরা সবাই কমন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত, প্রথম আলো.com। কেউ কি অপরিচিত আছেন এই ওয়েবসাইটের সাথে? আশা করি কেউ নাই। কেউ যদি কখনো ভিজিট নাও করেন তাও নাম শুনে যান। অবশ্যই শুনেছি। তো প্রথম আলো.com এ এই যে দেখেন যে ইনফরমেশন গুলা, যে প্রতিনিয়ত যেগুলা চেঞ্জ হয় ইনফরমেশন, এরা তো প্রতি মিনিটে বা মানে সুযোগ পেলে প্রতি সেকেন্ডে আপডেট করে সব তথ্যগুলা। মানে বাংলাদেশ বেজ একটা নিউজ সাইট প্রথম আলোর মতো দ্রুত কোনো নিউজ, মানে এদের মতো আপডেট অন্য কেউ দিতে পারে না আমার জানা মতে, হয়তো বা কোনো ক্ষেত্রে অন্য কেউ দেয়। তো এই যে আপডেট গুলা দিচ্ছে প্রতিনিয়ত, এই আপডেট গুলার কাজটা হলো অন পেজের কাজ করতেছে তারা। এবং অফ পেজের কাজটা হলো শুধুমাত্র এই যে ইউআরএল টুকু দেখতেছেন, অ্যাড্রেস, ইউআরএল মিন্স অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা প্রচার করা। এই ওয়েবসাইটে যত ইনফরমেশন থাকুক, যত পেজ থাকুক, সবগুলাই এই অ্যাড্রেসের মধ্যে সীমাবদ্ধ। সো এই অ্যাড্রেসটার নিয়ে আমাদের প্রচার কাজ, অনলাইন যে মার্কেটিং প্রসেস, সেটা হলো এই অ্যাড্রেসটুকু নিয়ে। এবং এই অ্যাড্রেসটুকু আমাদের মেন কাজ। তবে এই অ্যাড্রেসের পাশাপাশি আরো যে ইনফরমেশন গুলো লাগে বিভিন্ন প্রচার ক্ষেত্রে, কোনো প্রচারের ক্ষেত্রে আর্টিকেল লাগে, কোনো প্রচারের ক্ষেত্রে ইমেজ লাগে, কোনো প্রচারের ক্ষেত্রে ভিডিও লাগে। তো এক একটা প্রচারের সিস্টেম যেরকম লোকালি আলাদা, অফলাইনে এক একটা প্রচারের সিস্টেম যেমন আলাদা, অনলাইনেও প্রচারের সিস্টেম আলাদা। তো যেই প্রচারে যেই বিষয়গুলো লাগে সেই প্রচারে সেই বিষয়গুলো ইউজ করা হয়। কোনোটাতে আর্টিকেল লাগতে পারে, কোনোটাতে ভিডিও লাগতে পারে, কোনোটাতে ইমেজ লাগতে পারে। আবার এমন হতে পারে সব ইনফরমেশন গুলো একটা মার্কেটিং এ লাগতেছে এবং লাগে। তো তখন যখন আমরা প্রচার কাজ শিখবো তখন আমরা এগুলা দেখবো প্র্যাকটিক্যালি, এখন শুধু জেনে রাখছি। তাহলে অন পেজ কাজটা বুঝলাম কি, অফ পেজের যে কাজটুকু আছে সেটাও আমরা বুঝলাম। আরেকটা বিষয় জানি, সেটা হলো যে এসইও কত প্রকার। এটা তো আমরা জানলাম যে এসইও কিভাবে করতে হয়। এসইও দুই ভাবে করতে হয়, অন পেজ আর অফ পেজ। এবং এসইও কত প্রকার সেটা একটু আমরা জানি। এসইওটা হলো দুই প্রকার, মূলত দুই প্রকার, পেইড এসইও আর হলো অর্গানিক এসইও। এখানে আমি যখন এসইওর আপনাকে
এসইও স্ট্যান্ডস ফর দিলাম, ওইটা যখন বললাম তখন দেখেন আপনি এখানে বলছে যে ট্রাফিক অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট, এটা ইউজ করেছে তারা। এই অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট যেটা, সেটা হলো অর্গানিক এসইও, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবং পেইড এসইও যেটা, সেটা হলো একটা পের মাধ্যমে এসইও তৈরি করা। আমরা অনেক সময় যখন ওয়েবসাইট সার্চ করি, দেখেন আমি এখন একটা ওয়েবসাইট সার্চ করছি, অ্যামাজন প্রোডাক্ট লিখে আমি সার্চ দিলাম, আমি কোনো ওয়েবসাইটের নাম লিখিনি। আমরা তো পৃথিবীতে এত ওয়েবসাইট আছে, সবগুলো তো আমাদের মনে মুখস্থ রাখা পসিবল না। আমরা ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী সার্চ ইঞ্জিনে সার্চ দিই এবং সেই ক্যাটাগরি তথ্যর সাথে যে ওয়েবসাইটগুলো মিলে যায়, সেই ওয়েবসাইটগুলো আমাদের সামনে শো করায় সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, বিং, যেটাই হোক না কেন সেভাবে শো করায়। তো এখানে আমি অ্যামাজন প্রোডাক্ট দিয়ে যখন সার্চ দিলাম, তখন অ্যামাজন বেস যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলো আমার এখানে সামনে আসলো। এবং দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা শো করেছে, সেখানে পাশে অ্যাড লেখা আছে। আমরা সবাই পূর্ববর্তী যারা ওয়েবসাইট ভিজিট করেছি তারা এটার সাথে পরিচিত, যে একটা অ্যাড থাকে বা 2-3টা অ্যাড থাকে ওয়েবসাইটের অ্যাড, এটা দেখেছি আমরা। যদি না দেখে থাকি তাহলে আজকে দেখি। এইটা হলো পেইড এসইও, এই যে অ্যাড, এই অ্যাডটা হলো পেইড এসইও। এখানে এই ওয়েবসাইটের অথর যিনি আছেন, গুগলের সাথে, মানে যেহেতু এটা গুগল রেজাল্ট হচ্ছে সেহেতু আমি গুগল নিয়ে কথা বলছি, গুগলের সাথে তাদের একটা কন্টাক্ট আছে যে এই ক্যাটাগরিতে যখন কোনো ভিজিটর সার্চ দিবে তখন তাদের ওয়েবসাইটটা প্রথমে দেখাতে হবে। এটা কিসের জন্য করেছে? ভিজিটর নিয়ে যাওয়ার জন্য। গতদিন আমি বলেছি তার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য। তবে এর জন্য গুগলকে তাকে একটা ভালো অঙ্কের টাকা পে করা লাগে। এখন যেই ওয়েবসাইটগুলো অ্যাড শো করবে, সেই ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করবেন, পার ভিজিটর অনুযায়ী $1, $2, $2.5, মানে এটা ওয়েবসাইটটা টিআরপি কত বা সেই ওয়েবসাইটটার কতটা মানসম্পন্ন, সেটার উপর নির্ভর করে প্রতিটা ভিজিটর অনুযায়ী $1 গুগল চার্জ করে নেবে। এটা হলো পেইড এসইও, মানে টাকার বিনিময়ে যে এসইওটা করা হচ্ছে। আর অর্গানিক এসইওটা এই যে নিচের গুলা যতগুলা রেজাল্ট শো করেছে দেখেন, বাকি যে 10টা রেজাল্ট শো করবে এগুলা হলো অর্গানিক এসইও, মানে লিগ্যাল ভাবে এই যে মার্কেটিং প্রসেস স্টেপ বাই স্টেপ করে তারা এই রেজাল্টটা নিয়ে এসেছে। এবং এটাও হতে পারে যে একসময় তারাও পেইড করেছে, এখন তাদের পজিশন ভালো, এখন তারা পেইডটা ছেড়ে দিয়েছে, শুধু অর্গানিক এসইওটাই করতেছে। এটাও হতে পারে, এমন না যে তারা কখনো পেইড করেনি, এরকমটা আমি বলছি না, তারাও করতে পারে। ম্যাক্সিমাম এখন ওয়েবসাইট যে সকল ক্লায়েন্ট বা যে সকল অথরের মানে টাকা থাকে, তারা চেষ্টা করে দ্রুত সেটাকে র্যাঙ্কিং পজিশনে নিয়ে আসে। আর দ্রুত র্যাঙ্কিং পজিশনে নিয়ে আসতে হলে পেইড এসইওটা করাটাও অনেকটা গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন প্রথম ওয়েবসাইটটা তৈরি করলেন, সাথে সাথে তো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক পাবে না, সো ভিজিটর আসছে না। আপনি পেইডটা করলে প্রথমের দিক থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু ভিজিটর আপনি পাবেন, দেন আস্তে আস্তে তো আপনি অর্গানিক এসইও করবেন, সেখান থেকে ভিজিটর আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক পাবে। তো যাই হোক, এগুলো আমরা দেখবো এবং এগুলাই আমাদের কাজ। তো এসইও কত প্রকার সেটা আমরা জানলাম, যে পেইড এসইও এবং অর্গানিক এসইও। পেইড এসইওটা কি, যেটা এক কথায় গুগলকে টাকার বিনিময়ে করা হয়, সেটা হলো পেইড এসইও। এবং অর্গানিক এসইও হলো সার্চ ইঞ্জিনের নিয়ম মেনে যে এসইওটা করা হয়, সেটা হলো অর্গানিক এসইও। এখন আপনারা বলতে পারেন যে পেইড এসইওটা কি সার্চ ইঞ্জিনের নিয়মের মধ্যে পড়ে না? অবশ্যই পেইড এসইও সার্চ ইঞ্জিনের নিয়মের মধ্যে পড়ে, তবে এটা পেইড একটু আলাদা। এবং সার্চ ইঞ্জিনের যেটা মূল নিয়ম, সেটা হলো অর্গানিক ভাবে করতে হবে আপনাকে এসইও। কারণ এই যে পেইড আপনি করছেন, 1 মাস আপনি পেইড রাখলেন, 1 মাস পেইড রাখার পরে আপনি পেইড করা বন্ধ করে দিলেন গুগলকে, আপনার ওয়েবসাইট আর র্যাঙ্কিং এ নাই, মানে কোনো কোথাও থাকবে না। বাট আপনি অর্গানিক ভাবে যখন রেজাল্ট নিয়ে আসবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান করবে, হয়তো 4 দিন, 5 দিন, 7 দিন। দেন যদি আপনার কম্পিটিটর নিচের কোনো ওয়েবসাইট, মনে করেন এটা আপনার ওয়েবসাইট, আপনি অর্গানিক ভাবে রেজাল্ট এনেছেন, বা অর্গানিক আনার পরে আপনি 10 দিন এসইও করেননি বা 1 মাস এসইও করেননি, এখানে যতটা মার্কেটিং করা আছে
তার থেকে একটু কম করা আছে। তো আপনি যে 10 দিন করলেন না, সে 10 দিনে এই ওয়েবসাইটের অথর তার থেকে বেশি মার্কেটিংটা করে ফেললো, তাহলে আপনার পজিশন এর থেকে নিচে নেমে যাবে, এইটার পজিশন আপনার উপরে উঠে চলে যাবে, এবং স্টেপ বাই স্টেপ এইভাবে আপনি নামতেই থাকবেন যদি এসইও ছাড়ে দেন। তো এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে একটা ওয়েবসাইটের পজিশন যতই ভালো হোক না কেন, সেটার মার্কেটিং কখনো ছাড়া যাবে না। মানে অফ পেজ এসইওটা তার কখনোই ছাড়া যাবে না, মার্কেটিংটা করতেই হবে। না হলে নিচের জন্য আপনার থেকে যখনই বেশি মার্কেটিং করবে আপনি নিচে নেমে যাবেন, আর আপনার নিচের জন্য আপনার উপরে উঠে যাবে। তাহলে পেইড এসইও, অর্গানিক এসইও বুঝলাম। অর্গানিক এসইও আবার 3 ভাবে করা যায়। অর্গানিক এসইওটাও 3 ভাবে করা যায়। একটা হলো হোয়াইট হ্যাট এসইও, আর একটা ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হলো গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও বলতে যেটা বোঝায়, হোয়াইট হ্যাট এসইওটা হলো সার্চ ইঞ্জিনের সকল নিয়ম মেনে যে এসইওটা করা হয় সেটা হলো হোয়াইট হ্যাট এসইও। আমি গতদিনও আপনাদেরকে বলেছি যে সার্চ ইঞ্জিনে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে একটা ওয়েবসাইট সেখানে সাবমিট করা হয় এবং সেই অনুযায়ী সার্চ ইঞ্জিন রেজাল্ট দেয়। তো সার্চ ইঞ্জিনের যে নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যে এসইওটা করা হয় সেটা হলো হোয়াইট হ্যাট এসইও। এবং ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইওটা হলো সার্চ ইঞ্জিনের কোনো ধরনের নিয়ম না মেনে যে এসইওটা করা হয় সেটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও করলে আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইটের একটা ভালো পজিশন পেয়ে যাবেন, তবে সেটা স্টে করবে না। ব্ল্যাক হ্যাট এসইও কেন ভাই স্টে কেন করবে না? স্টে করবে না এই কারণে, কারণ আপনি হলো স্প্যাম করে আপনার রেজাল্টটা নিয়ে এসেছেন। আচ্ছা, তবে র‍্যাঙ্ক নিয়ে আসা পসিবল এবং আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা সেল হয়। আমি যদি মানে একটা ওয়েবসাইটের ফার্স্টে ব্ল্যাক হ্যাট ইস্যুটা করে মানে ফার্স্টে নিয়ে আসলাম, তারপর আমি ওটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি সার্চ ইঞ্জিনের মানে রুলস মতে এসইও করা শুরু করলাম, তাও কি ওটা ইয়া হয়ে যাবে? জি, সেটাও আপনার জন্য খারাপের দিকই হবে, বেশি খারাপ ইফেক্টটাই দিবে। আর আপনি প্রথমে খারাপ করতে হলে শুরু করলেন, থেকেই সার্চ ইঞ্জিনের নিয়ম মেনে করতে হবে। আপনি এটা নরমালি ভাবেন যে আপনি প্রথমে একটা খারাপ কাজ করে খুব হাই টিআরপি হয়ে গেলেন, দেন আপনি মাথায় টুপি দিয়ে দাড়ি টাড়ি পরে একেবারে খুব ভালো হয়ে গেলেন, মানুষ কি ভুলে যাবে আপনার খারাপ দিনগুলা? যেখানে মানুষই ভুলবে না সেখানে সার্চ ইঞ্জিন কেন ভুলবে? এখানে এটা তো রোবট, তারা তো ভুলবে না কখনো। এখানে তো ওই স্টেপ গুলা বলে দেয়া আছে যে এই রুলস গুলা ভায়োলেট করলে তাদেরকে এইভাবে এইভাবে তাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আস্তে আস্তে কমে যাবে বা র‍্যাঙ্ক কমে যাবে, সেটা তো তাদেরকে নির্দেশনা দেয়া আছে ডিফল্ট ভাবে, সেটা অপশনাল নাই কোনো যে আপনি চেঞ্জ করবেন। সো আপনাকে যদি ভালো পজিশনে থাকতে হয় তাহলে প্রথম থেকে অর্গানিক করা লাগবে। ইভেন পেইড এসইও করতে হলেও আপনাকে প্রথমে অর্গানিক এসইও দিয়ে শুরু করতে হবে। কম করেন তাও এসইও করতে হবে অর্গানিক। এই রুলস গুলা আপনারা যখন ব্যাকলিংক করাবো তখন মানে বেশি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আসলে রুলস গুলা প্রয়োজন কেন। ব্ল্যাক হ্যাট করে আমি উঠে যাব। হ্যাঁ, ব্ল্যাক হ্যাট যে করা যায় না এমনটা না। ব্ল্যাক হ্যাট ব্যাকলিংকও সেল হয় বা মার্কেটিংও সেল হয় ব্ল্যাক হ্যাট। তো সেটার কিছু কারণ আছে, বা সেটা মার্কেটে গেলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন, যখন মার্কেটে নিয়ে যাব সেটা সম্পর্কে তখন ভালোভাবে আপনাদেরকে বোঝানো হবে যে কেন সেল হয় এবং কেন এই ব্ল্যাক হ্যাট সেল হচ্ছে এত কিছু খারাপের পরেও। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মানে এটা চাহিদা আছে, কেন সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হোয়াইট হ্যাট বুঝলাম, ব্ল্যাক হ্যাট বুঝলাম, আর একটা কি বলেছেন গ্রে অর্থ কি? ধূসর, মানে দুইটা এর মধ্যে আছে। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে বুঝে গেছেন আপনি, কারণ ধূসর কালারটাই তো দুইটার সাদার কালো মিলে। তো এটা হলো এটাই বোঝায়, খুব ইজিলি বোঝায় যে গ্রে হ্যাটটা হলো হোয়াইট হ্যাট, কিছু নিয়ম হোয়াইট হ্যাটের এবং কিছু নিয়ম
ব্ল্যাক হেডের নিয়ে যে এসইওটা তৈরি হয় সেটা এই যে হলো ভাই আমি না এটাই আপনার বলতে মতো। জি চাচ্ছিলাম যে জি আমি জি দুইটাই আপনার মতো। মানে দুই হ্যাঁ নৌকায় পা। জি জি, এটা হলো গ্রে হেড এসইও। এটা এটারও কি করা ঝুঁকিপূর্ণ? যায়, হ্যাঁ এটা করা যায়, তবে ঝুঁকিপূর্ণ। আল্লাহ। করা যায়। ইভেন শুধু এটা ঝুঁকিপূর্ণ না, মানে এতটা ঝুঁকিপূর্ণ যে আপনি, আমি জানি না আপনি এই বিষয়ে কতটা অবগত, তবে সাইট প্ল্যানটি নাম শুনেছেন না এই না ওয়ার্ড বা এই শব্দটা? না, ফার্স্ট তো টাইম। সাইট প্ল্যানটিটা কিভাবে হয়? সাইট প্ল্যানটি যখন আপনি এই যে এইভাবে করে রাখবেন, স্প্যাম ব্যাকলিং, স্প্যাম মার্কেটিং করে রাখবেন, তখন আপনার যখন গুগল ধরতে শুরু করবে, যখন আপনাকে বা সার্চ ইঞ্জিন যখন ধরতে শুরু করবে, আপনার একাধিক রুলস যদি তারা অনিয়ম পায়, তাহলে আপনার সাইটটা প্ল্যানটি দিয়ে দিবে, মানে সার্চ ইঞ্জিন থেকে ওটা রিমুভ করে দেবে। মানে বয়কট করে দিবে? জি, সেটা কি সহ্য হবে তখন? না না, কখনো না। তাহলে আমরা গ্রে হেড ব্ল্যাক হেড সম্পর্কে বলি, এর মানে এইটা না যে সেটা করতে হবে, করতে। আচ্ছা ভাই, সেটা সম্পর্কে এটারও কি দূরে থাকতে চাহিদা হবে, আছে? সেটার ইফেক্টটাও বোঝায় আপনাদেরকে। এটার চাহিদা কেমন এই গ্রে হেটের? গ্রে হ্যাট বলতে কোনো ব্যাকলিংকে আলাদাভাবে সেল হয় না, হোয়াইট হ্যাট সেল হয় আর ব্ল্যাক হ্যাট সেল হয়। গ্রে গ্রে আচ্ছা গ্রে যদি আপনি করেন তাহলে সেটা ব্ল্যাক এর ক্যাটাগরিতেই পড়ে, মানে আপনি জানার ক্ষেত্রে গ্রে, আপনি করবেন গ্রে, তবে ওটা ব্ল্যাকই পড়বে। আচ্ছা আচ্ছা। তাহলে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, তিনটা আমরা জানলাম। এসে তো শেষই করে দিলাম আমরা। তাহলে মার্কেট প্লেসে কাল থেকে নিয়ে চলেন। আজকে নিয়ে যায় ভাই। সমস্যা নাই ভাইয়া, চলেন আপনি শিখাই দিলে পেরে যাবো। আসলে ভাই কি জানেন, না জি কিছু বলেন। শিখে ফ্রিল্যান্সিং এ দৌড়ানো উচিত না, কারণ ফ্রিল্যান্সিং এ যত শিখবেন ততই নতুন লাগবে। ভাই এখানে আমরা অনেকেই ভাবি যে ফ্রিল্যান্সিং মানেই যাব, ল্যাপটপ কিনবো, একটা বিষয়ের ওইটাই উপর কয়েকদিন একটু প্র্যাকটিস করব, দেন খালি ডলার আর ব্যাংকে যাবো উইথড্র ওইটাই দিব, ভাইয়া, এটাই ভাবি। আসলে তা না, আসলে অনেক কষ্ট লোকালি আছে। আপনারা এখন তো যেহেতু কোর্সের মধ্যে আছেন, কয়েকদিন, বেশি দিন তো না, কয়েকদিন পরে আপনাদেরকে মার্কেটের সাথে পরিচিত করা হবে এবং সব পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। তো এখানে দেখবেন যে অফলাইনে প্রতিটা জবের জন্য যেরকম কম্পিটিটর আছে, এখানকার অনলাইন কম্পিটিটর তার থেকে অনেক বেশি। অনেক এবং বেশি, হ্যাঁ। কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া একটা মানুষ কখনো ফ্রিল্যান্সার হতে পারবে না, এই বিষয়ে কেউ মাইন্ড করেন না, কাউকে না ভাই, বলছেন না আমি, আবার সবাইকে বলছি, এটার সাথে আমিও ইনক্লুড। তো $10, $50, $100 বা $500 ইনকাম করে কেউ ফ্রিল্যান্সার হতে পারে না। ইনকামটা পর্যায়ক্রমে হতে থাকতে হবে, সেই ফ্রিল্যান্সার। আর আপনাকে ধরে এনে $100 আর্নিং করে দেওয়া যাবে, জি ওইটাই। বসেই থাকবেন, ওটা আপনার ওটা $100 আর্নিং আপনাদের হয়ে কাছে যাবে। কোনো ব্যাপার না, আপনারা চাইলে সেটা আমাদেরকে বলবো একটা না ভাই যে কাজ ধরে কোনো দিতে ব্যাপার পারেন। না, সেটা না। দু না, একটা অর্ডার নিয়ে দেওয়া যায়, এটা হ্যাঁ কোনো ব্যাপার না, ওইটাই সেটা বলতে পারেন, কিন্তু বেশি ওইটাই। ডলার আর্নিং করা দেওয়া আমাদের কাছেও ব্যাপার। তো সবাই পর্যায়ক্রমে যার যেরকম পজিশন, যার যেরকম ভাই শ্রম দিবেন, তাই সেরকম আর্নিং করবেন, আর্নিং এর লিমিটেড নাই, আপনি যত খুশি তত করতে পারবেন। তো কম্পিটিটর আছে অনেক, এটা মাথায় রাখতে হবে এবং থাকতে হবে। আচ্ছা, আমি 1 মিনিট খালি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দেবো এবং ফেসবুক থেকে আপনাদেরকে কিছু বিষয় টপিক আছে, সেই টপিক নিয়ে আমি একটু আলোচনা করব এবং আজকে আপনাদের হোমওয়ার্কও তো দেবো। আজকে থেকে প্রতি ক্লাসে ইনশাল্লাহ হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কিভাবে সাবমিট করব ভাইয়া? জিমেলে করবেন। জিমেল তো জিমেল জানা নাই। দিব, জিমেল, জিমেল আচ্ছা হোমওয়ার্কই তো আচ্ছা দিইনি এখনো। আচ্ছা। না মানে ফার্স্টে কয়েকটা যেগুলা ক্লাস হয়েছিল আমাদের, তো ওগুলো আমরা গ্রুপে সাবমিট করতাম, এর জন্য জিজ্ঞেস করলাম।
ফেসবুকের সাথে তো অপরিচিত কেউ নাই মনে হয়, আমরা আছি। না, সবাই পরিচিত। দেখা যাচ্ছে স্ক্রিন ক্লিয়ার? জি ভাই। জি, দেখা যাচ্ছে। সেটাই, এইভাবে এখন আপনারা মার্কেট প্লেসের সাথেও পরিচিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আমরা এখন জানবো ইউআরএল কি। আস্তে আস্তে আমরা তো শুধু মানুষের ওয়েবসাইট ভিজিটই করেছি এবং ইউআরএল দেখেছি। আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে ইউআরএলটা কি। আমি খুব সহজভাবে যেভাবে আমি বুঝি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেউ যদি বুঝতে না পারেন আবার বোঝাবো, সমস্যা নাই। তবে আমি যেভাবে সহজ মনে করি, আশা করি এভাবে যদি আপনাদেরকে বোঝাই তাহলে বুঝতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড ভাষা খুঁজবেন না কেউ, বা আমি এটা সবাইকে বলি যে আমি কিভাবে বোঝাচ্ছি সেটা আপনি বুঝতে পারলেই হলো, কনসেপ্টটা ক্লিয়ার হতে পারলেই হলো। ঠিক আছে? জি। এটা আমি মনে করি। তারপরে কারো কোনো দ্বিধা থাকলে বলবেন, আমি সেটাও ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে https://web.facebook.com, এটা বলতে কে কতটুকু বুঝি, কারো এই সম্পর্কে? জি, এটাই ইউআরএল। হ্যাঁ, এটা ইউআরএল। তো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা আচ্ছা, আমি এই ইউআরএলটা সম্পর্কে যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো এটা প্রতিটা ওয়েবসাইটের একটা আলাদা অ্যাড্রেস। জি। প্রতিটা ওয়েবসাইটে ইউআরএল মিন্স অ্যাড্রেসটাই বোঝানো হয়। আমাদের যেরকম আলাদা আলাদা অ্যাড্রেস, প্রতিটা ওয়েবসাইটের আলাদা অ্যাড্রেস আছে। এটা হলো facebook.com, এই ডোমেনের এটা ইউআরএল। এখন আমি যদি আমার পার্সোনাল ইয়েতে ক্লিক দিই, প্রোফাইলের উপরে ক্লিক দিই, তাহলে এখানে দেখেন যে এই যে ইউআরএলটা এখন আসলো, এই ইউআরএলটা কি কারোর সাথে মিলবে? আপনাদের কি ধারণা? যার মিলবে যেটা কারোর সাথে? আমি প্রোফাইল যেটা তার মার্ক সাথে করেছি, আলাদা আলাদা। যে এতটুকু, সরি, এই যে মার্ক করা যে ইউআরএলটা আছে এটা কি কারোর সাথে মিলবে? সবার এটা ব্যক্তিগত আলাদা না? জি ভাই। আচ্ছা, তাহলে প্রতিটা ইউআরএল যে ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আদার্স কোনো ওয়েবসাইটের ইউআরএল মিলবে না, কখনোই এটা হবে না যে আলাদা কোনো ইউআরএল মিলতেছে। পরে দেখতেছি। এই ইউআরএলটা হয় 3 প্রকার, আপনারা লিখলে লিখতে পারেন অথবা ভিডিও থাকছে যার যেটা ভালো লাগে। এই ইউআরএলটা হয় 3 প্রকার। একটা হলো, এটাকে তো ইউআরএলটাকে তো আমরা লিংক বলে জানি, লিংক। তো এই লিংকটা হলো 3 প্রকার: ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, আর হলো ইনবাউন্ড লিংক। আমরা যখন মার্কেটিং করব, মার্কেটিং প্রসেসে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, ইন্টারনাল লিংক কি, এক্সটার্নাল লিংক কি, এবং ইনবাউন্ড লিংক কি, এবং এই লিংকগুলোর কাজ কি, কিভাবে কাজ করে। তো প্রথমেই আমি ইন্টারনাল লিংক সম্পর্কে আপনাদেরকে একটু বলি। ফেসবুক দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এটার কারণ এটাই যে সবাই আমরা ফেসবুক ইউজ করি, এমন কেউ নাই যে ফেসবুক ইউজ করা নাই। ইন্টারনাল লিংকটার সংজ্ঞাটা আগে বলি, সেটা হলো যে লিংকে ক্লিক করলে একই ডোমেনের অন্য পেজে যাবে, একই ডোমেনের অন্য পেজে যাবে, তাকে ইন্টারনাল লিংক বলা হয়। যে লিংকে ক্লিক করলে একই ডোমেনের অন্য পেজে যাবে তাকে ইন্টারনাল লিংক বলা হয়। এখন আমি ডোমেনটা তো বুঝি, ডোমেনটা একটা ওয়েবসাইটের নেম। আমি ফেসবুকে আছি, ফেসবুক থেকে এই যে আমার হাফিজুরে ক্লিক দিলাম এখানে, এরপরে দেখেন এই যে facebook.com,
এই ইউআরএলটা তো সেম আছে, বাট এই পার্শ্বে ইউআরএল চেঞ্জ হয়েছে না কিছু অ্যাড্রেস। এর মানে আপনি একটা ইউআরএল ক্লিক দিলেন, এখানে তো একটা ইউআরএল আছে, দেখেন আমি যখন হাফিজুরের ওখানে মাউস নিয়ে যাচ্ছি, এই যে বাম কর্নারে এই ইউআরএলটা শো করছে, সেখানে কি ইউআরএলটা আছে। এখানে যখন ক্লিক করছি আমি, তখন এখানে দেখাচ্ছে যে আমি ফেসবুকের এখানেই থাকলাম, বাট আলাদা পেজে গেলাম। এটা একটা পেজ, এখানে যদি আমি ক্লিক দিই হোমে, এটা আলাদা পেজ, বাট ডোমেনটা কিন্তু একটাই। তাহলে যে লিঙ্কে ক্লিক করলে একই ডোমেনের অন্য পেজে যাবে, ডোমেন একটাই, পেজ আলাদা, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। তা আমি তো এখানে ফেসবুকে আছি, ফেসবুকের বাইরে তো যাইনি, অন্য কোনো ডোমেনে তো যাইনি, তাহলে এটা হলো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হলো সেই লিঙ্কে ক্লিক দিয়ে সেই ডোমেনের আলাদা পেজে যাব। আশা করি মনে থাকবে সবার। এরপরে হলো যেটা, সেটা এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কটা কি? এক্সটার্নাল লিঙ্কটা হলো যে লিঙ্কে ক্লিক করলে অন্য ডোমেনের অন্য পেজে যাব, অন্য ডোমেনের একটা পেজে যাব, সেটা হলো এক্সটার্নাল লিঙ্ক। দেখেন আমি এক্সটার্নাল লিঙ্কটা আপনাদেরকে দেখাই যে কিভাবে ক্লিক করলে আলাদা জায়গায় বা আলাদা ডোমেনে চলে যাচ্ছে। আমরা অনেক সময় ফেসবুকের নিচে কমেন্ট করে বিভিন্ন ওয়েবসাইটের দেখি না, রিফোন ইন্টারনেট দ্য ওয়েটিং। আচ্ছা, আমরা অনেক সময় ফেসবুকে এরকম দেখি না যে একটা পোস্ট করেছে, সেই পোস্টের নিচে কেউ কমেন্ট করেছে, কমেন্ট করে ওখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিয়েছে, এরকম হয় না অনেক সময়? দেখেছি কি কেউ? জি ভাই। না দেখলে সমস্যা না, আমরা দেখে নিই। কারটাই কমেন্ট করবো সেটাই ভাবছি, আমার নিজের কোনো পোস্টে কমেন্ট করি। আচ্ছা, এখানে কমেন্ট করি। হিয়ার ফর মোর ইনফরমেশন, এভাবে কিন্তু অনেক লিংক দেয় অনেকজনই, আমিও একটা দিয়ে দিলাম এবং এটা ইন্টার দিয়ে কমেন্টে দিয়ে দিলাম। দেখেন কালো হয়ে গেল ভাইয়া। আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? না ভাই। না ভাইয়া দেখা যাচ্ছে না। এবার না, এবার কালো হয়ে আছে, এবার দেখা যাচ্ছে। কালো হয়ে আছে হয়তো বা দেখা যাচ্ছে। দেখা এবার যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এক্সটার্নাল লিংক, সরি ইন্টারনাল লিংক বুঝালাম, এখন আপনাদেরকে এক্সটার্নাল লিংক বোঝাচ্ছি। এবং এক্সটার্নাল লিংকটা কি সেটা আমি বললাম যে এক্সটার্নাল লিংক হলো যে লিংকে ক্লিক দেওয়ার পরে অন্য ডোমেনের অন্য কোনো পেজে নিয়ে যাবে, সেটাকে এক্সটার্নাল লিংক বলা হয়। দেখেন আমি যদি এখন এই যে কমেন্ট বক্সের এই লিংকটাতে ক্লিক দিই, কি হচ্ছে তাহলে সেটা দেখি। কোথায় গেলাম আমরা? প্রথম আলোর ডোমেনে চলে গেলাম না? আমরা ফেসবুকের ডোমেনে আছি আর? না, ফেসবুকের ডোমেনে আছি আর? নাই। তাহলে খুব সহজভাবে আপনাকে বোঝানোর জন্য আমি করলাম এবং এটা বোঝালাম।
এই যে যে বিষয়গুলো দেখাচ্ছে এগুলো সব ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে। তবে আমি সেখানে আপনাদেরকে দেখালাম না এই একটাই কারণে যে সেগুলোর সাথে আপনারা এখনো অতটা হয়তোবা কেউ পরিচিত কেউ পরিচিত না। যাই হোক, আমি ধরে নিলাম কেউ পরিচিত না, কারণ আপনাদেরকে তো শিখাইতে আসছি। সো আমি ধরে নিলাম কেউ যে জানেন না। তো ফেসবুক দিয়ে দেখালাম, ফেসবুক সবাই জানেন এর জন্য। তো এখানে যখন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এই ওয়েবসাইটে চলে গেলাম। তাহলে ফেসবুকের মালিক আমি, মনে করেন যে ফেসবুকের মালিক আমি। তো আমার ডোমেইন থেকে প্রথম আলোর ডোমেইনে ওই ভিজিটরটা চলে গেল। তাহলে এখানে সংখ্যাটা এরকম যে যে লিংকে ক্লিক দেওয়ার পরে একটা ভিজিটর অন্য ডোমেইনের অন্য একটা পেজে চলে যায় তাকে এক্সটার্নাল লিংক বলে। তো আমি তো এখানে একটা লিংকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে প্রথম আলো.com এর যে ডোমেইন আছে সেখানে চলে গেলাম। তাহলে এটা কি হলো? এক্সটার্নাল লিংক। আর ইন্টারনালটা এই ফেসবুকের ভেতরেই থাকবে, বাট অন্য পেজে যাবে। তাহলে ইন্টারনাল বুঝলাম, এক্সটার্নাল বুঝলাম। আরেকটা লিংকের কথা বলেছি আমি, সেটা হলো ইনবাউন্ড লিংক। ইনবাউন্ড লিংক কাকে বলে? আচ্ছা, তো ইন্টারনাল আর এক্সটার্নাল যেহেতু আমরা দেখলাম, এখন ইনবাউন্ডটা আমরা সহজে একটু বুঝে নিই। যে এই যে আমি ক্লিক করার পরে আরেকটা ডোমেইনে যে চলে গেলাম, তাহলে এই ডোমেইনে যদি আমার ফেসবুকের লিংক দেওয়া থাকে, তাহলে এখান থেকে ক্লিক করে কি আমি ফেসবুকের ডোমেইনে আসতে পারবো না? অবশ্যই আসতে পারবো। এখানে যদি ফেসবুকের ইউআরএলটা দেওয়া থাকে, সেটা হাইপার লিংক করে দেওয়া থাক বা ক্লিকেবল লিংক করে দেওয়া থাক, যেটাই থাক না কেন, ক্লিক দিলে ফেসবুকে তো আসতে পারবো আমি, আইডি যারই লগ ইন থাক না কেন, ফেসবুক ডোমেইনে আসতে পারবো। তাহলে ইনবাউন্ড লিংকটা বলতে এটা বোঝায় যে যে লিংকে ক্লিক দেওয়ার পরে অন্য কোনো ওয়েবসাইটের ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে। তাহলে অন্য কোনো ওয়েবসাইটের ভিজিটর বলতে প্রথম আলোর ভিজিটর যদি আমার ফেসবুকে আসে, তাহলে সেটা আমার জন্য কি হবে? ইনবাউন্ড। সে তো আমার ওয়েবসাইটে প্রবেশ করলো, তাহলে এটা ইনবাউন্ড লিংক। তাহলে এক্সটার্নাল আর ইনবাউন্ডের মধ্যে পার্থক্য কি হচ্ছে? এক্সটার্নালটার পার্থক্য হচ্ছে যে ক্লিক দিয়ে আমার ডোমেইন থেকে আলাদা ডোমেইনে চলে যাচ্ছে, এটা হলো এক্সটার্নাল হচ্ছে খুব সহজভাবে। এবং ইন্টারনালটা হচ্ছে অন্য ডোমেইন থেকে ক্লিক দিয়ে আমার ডোমেইনে আসছে, এটা হলো ইনবাউন্ড। ইনবাউন্ড। আর ইন্টারনাল কি সেটা তো আমরা জানলাম যে সেই ডোমেইনে সেই পেজে থাকবে। তো এই তিনটা কথা কি কারো বুঝতে সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। মানে আমি এভাবে দেখাই, ফেসবুকের মাধ্যমে এটা দেখাই, আমি দেখি যে সবাই বুঝতে পারে বিষয়টা। এবং এরপরে ওয়েবসাইট দিয়ে দেখানো হবে আপনাদেরকে আর কয়েকটা ক্লাস পরে এই বিষয়গুলো, এবং ওইগুলাই আপনাদের কাজ, ওইগুলা দিয়ে আপনাদেরকে ব্যাকএন্ড ক্রিয়েট করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনবাউন্ড দেখা হলো আমাদের। তারপর ইনবাউন্ড নিয়ে কথা আছে স্যার। বলেন। অবশ্যই। সেটা হচ্ছে শেষেরটা বুঝতে পারলাম না। এক্সটার্নালটা আমি বুঝলাম যে আমি একটা জায়গায় ক্লিক করতেছি, অন্য জায়গায় ওপেন হচ্ছে। আর ইনবাউন্ডটা হচ্ছে তার জায়গায় আমি ক্লিক করতেছি, আমারটায় চলে আসতেছে। দুইটাকে তো আমরা একসাথে এক্সটার্নাল লিংকই বলতে পারতেছি, ইনবাউন্ড প্লাস এক্সটার্নাল। জি 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 জি, আপনার পয়েন্টটা ঠিক আছে, দুইটাকে এক্সটার্নাল লিংক বলতে পারছেন। এখন আমি যেহেতু এই কোশ্চেনটা করলেন, তার মানে আপনি ক্লিয়ার হননি বিষয়টা। আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। আপনার নাম? জি, আমি কাজমি বলতেছিলাম। কাজমি ভাই। কাজমি ভাই আছেন। আরেকটা ভাইয়ের নাম বলেন একটু কাইন্ডলি। জি ভাই, আলী হাসান। আলী হাসান ভাই। তো কাজমি ভাইয়ের ডোমেইনের নাম হলো facebook.com, আলী হাসান ভাইয়ের ডোমেইনের নাম হলো prothomalo.com। দুজনকে দুইটা অথরিটি দিয়ে দিলাম, টাকা নিলাম না কিন্তু। হ্যাঁ, তো দুইটা ওয়েবসাইটের মালিক হলো দুজন আপনারা। এখন কাজমি ভাইয়ের ফেসবুক থেকে, কাজমি ভাই এখান থেকে ক্লিক দিল, প্রথম আলোর যে ইউআরএলটা কমেন্ট আছে এখানে কাজমি ভাই ক্লিক দিয়ে আলী হোসেন ভাইয়ের ইয়েতে চলে গেল, ডোমেইনে চলে গেল prothomalo.com। তাহলে এটা কাজমি ভাইয়ের জন্য এক্সটার্নাল লিংক হলো এবং আলী হোসেন ভাইয়ের জন্য ইন্টারনাল লিংক হলো। কিসের জন্য? কাজমি ভাই সেই ডোমেইন থেকে, সেটা কাজমি ভাই আসুক বা কাজমি ভাইয়ের ভিজিটর আসুক, সেই ভিজিটরটা প্রথম আলোতে চলে গেল। তাহলে কাজমি ভাই থেকে চলে যাচ্ছে, এটা কাজমি ভাইয়ের জন্য এক্সটার্নাল। এবং আলী হোসেন ভাইয়ের ডোমেইনে সেই ভিজিটরটা প্রবেশ করলো, আলী হোসেনের ভাইয়ের জন্য সেটা হলো ইনবাউন্ড। ঠিক আছে? একইভাবে আলী হোসেন ভাই যখন এখানে ফেসবুকের যে ইউআরএলটা থাকবে এখানে যখন ক্লিক দিবে, তখন আলী হোসেন ভাই কাজমি ভাইয়ের ডোমেইনে চলে গেল, বা আলী হোসেন ভাইয়ের যে ইয়ে আছে ভিজিটর আছে সেটা কাজমি ভাইয়ের ডোমেইনে চলে গেল।
তাহলে কি হলো, কাজমি ভাইয়ের জন্য সেই ভিজিটরটা হলো এক্সটার্নাল এবং আলী হোসেন ভাইয়ের জন্য সেই ভিজিটরটা হলো এক্সটার্নাল এবং কাজমি ভাইয়ের জন্য আবার একইভাবে সেই ভিজিটরটা হলো ইনবাউন্ড। ক্লিয়ার? জি জি, মানে সাপেক্ষে আর কি, সাপেক্ষে বিষয়টা জি এরকম। জি জি, জি আচ্ছা, জি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আর ইউ। কোনো কোশ্চেন জি না অ্যাবাউট স্যার। লিংক? আচ্ছা, দেখ এভাবে বুঝতে পারলেই হবে, এর থেকে আমাদের কঠিন বিষয় নাই। আচ্ছা আমাদের বিষয়গুলো সবগুলাই সহজ, ঠিক আছে? কেউ কঠিন ভাবে নিবেন না, দেখবেন সবই ইজি। আর যার যেভাবে কোশ্চেন করতে ইচ্ছা করে তাই সেভাবে কোশ্চেন করবেন। আমি কখনো বিরক্ত হই না বা হব না। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হলো সাইডের মান নির্ণয় বিষয়ে একটু কথা হবে আমাদের, এবং সেই বিষয়ে আমাদের আজকে হোমওয়ার্ক দিব আমরা। সাইটের মান নির্ণয়। জি, সবগুলাই তো ওয়েবসাইট, কোটি কোটি ওয়েবসাইট আছে পৃথিবীতে। কোন সাইটের মানে কোন সাইটটার পজিশন ভালো সেটার জন্য প্রতিটা সাইটের কিছু মান আছে, যে কিছু মান আছে 100 এর মধ্যে নির্ণয় হয়, কিছু আছে 30 এর মধ্যে নির্ণয় হয়। তো আমাদেরকে এটা দেখতে হবে যে কোন সাইটের মানটা কেমন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা তো এতদিন শুধু ওয়েবসাইট দেখে গেলাম, আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে ওয়েবসাইটটার বয়স কত? ফেসবুকের বয়স কত বলেন, কেউ পারবেন? আমি কাউকে চাপাচ্ছি না যে ভাইয়া চাপাই চাপাই প্রশ্ন করছে আমাকে, আমাদেরকে একটা খারাপ সিচুয়েশনে ফেলছে, এমন না। কারো জানা থাকলে বলেন। 16 বছর। 16 বছর। আর কেউ? আচ্ছা, কারো মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, নিজে দেখে নেবেন। সেই প্রসেসটা আমরা এখন শিখবো, যে একটা ওয়েবসাইটের এজ কত সেটা কিভাবে বের করবো আমরা, সেটা দেখবো, ঠিক আছে? সবার কাছে ইন্টারনেট, ল্যাপটপ, অন্তত স্মার্টফোন তো অলওয়েজ থাকে সবার কাছে, সো কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। ওয়েবসাইট এজটা আমরা এভাবে বের করে নেব। আমরা ওয়েবসাইট এজ বের করার জন্য একটা ওয়েবসাইট ভিজিট করব, সেটা হলো হুইজ WHO সরি WHO whois.com হুইজ.com। এখানে ভিজিট করব ওয়েবসাইট এজ দেখার জন্য। মনে থাকবে সবার হুইজ.com? জি মনে না থাকলে ভিডিও দেখবেন। হুইজ.com এ আসার পরে আমরা এখানে দেখেন এদের অনেক পেজ আছে, এখান থেকে ডিরেক্ট এই যে হুইজে ক্লিক দেব। দেখা যায় কার্সার, মাউস কার্সার? হুইজ। হ্যাঁ, হুইজে ক্লিক দেব। হুইজে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বলে দিচ্ছে এন্টার ডোমেইন নেম অর আইপি অ্যাড্রেস। আমরা অলওয়েজ ডোমেইন নেমটা এখানে এন্টার দেব, ঠিক আছে? জি তো কিসের দেখবেন বলেন? প্রথম আলো দেখবেন না ফেসবুকের দেখবেন না টুইটারের দেখবেন, সেটাই দেখায়। ফেসবুকটাই দেখি। গুগলের দেখুন। গুগলের দেখবেন, গুগল, হ্যাঁ নো প্রবলেম। গুগলের দেখুন। সুন্দরভাবে সার্চ করে খালি ওদের ইউআরএল যেটা আছে এই ইউআরএলটা এটা কপি করবেন, দেন এখানে আসেন, পেস্ট করেন এবং সার্চ। নেট কি আচ্ছা, সমস্যা নাই। দেখেন এখানে ডোমেন সম্পর্কে অনেক তথ্য আছে, তার মধ্যে এসটা আছে, দেখা যাচ্ছে? জি রেজিস্টার কত হয়েছে? 1997, 9 মাস 15 তারিখ। তারপরে কি দিচ্ছে? এক্সপায়ার 2028, মানে এত পর্যন্ত রিনিউ করা আছে। লাস্ট আপডেট হয়েছে কত? 2019 9/9। তো এখানে সব তথ্য আছে না ডোমেইনের, কত বয়স, কত বছর হলো, কতদিন পর্যন্ত সে রিনিউ করা আছে এবং লাস্ট আপডেট কত, সবই তো দেওয়া আছে তথ্য। জি এবং নিচে আরো কিছু তথ্য থাকে, আমাদের এই তথ্যটা একটু বেশি প্রয়োজন হয় ভাই আর নিচের তথ্যগুলো যাদের যাদের প্রয়োজন হবে তারা তারা নিতে পারেন। অনেক সময় নিচের তথ্য প্রয়োজন হয়,
মানে কিছু ক্লায়েন্ট আছে আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে বলবে আপনি ব্যাকলিংক শুরু করে দেন। এরকম সময় আমাদের কিছু তথ্য প্রয়োজন হয়, সেই তথ্যগুলো এখান থেকেও কালেক্ট করা যায়। অনেক তথ্য আছে এখানে কালেক্ট করা যায়, ওয়েবসাইটটা কোন কান্ট্রির, এরকম অনেক কিছুই আছে আর কি, বা এগুলো আবার কি? এরকম আরো তথ্য আছে যেখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে ওয়েবসাইট এজ আমরা বের করা শিখলাম। এবার যেটা শিখবো সেটা হলো অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্ক মানে আমরা কি বুঝি? কেউ কিছু শুনেছি অ্যালেক্সা র্যাঙ্ক? অ্যাবাউট ওই যে অ্যালেক্সা র্যাঙ্ক? অ্যালেক্সা যে গুগলের মতো কথা বললে ফিডব্যাক দেয়। ভাই এটা তো আলাদা বিষয় বললেন, আমি অ্যালেক্সা র্যাঙ্ক সম্পর্কে কারো ধারণা আছে? না ভাইয়া। আমি ধারণাটা আগে একটু সহজভাবে ক্লিয়ার করে আমার মতো করে দেন আমি দেখাই আপনাদেরকে। সেটা হলো পৃথিবীতে 1000টা ওয়েবসাইট আছে মনে করেন, আসলে 1000টা না, অনেক বেশি আছে জানেন আপনারা। তো 1000টা ওয়েবসাইটের মার্কিং করেন আপনি। মার্কিং করতে হলে তাদের কিছু গুণগত মান দেখে তো মার্কিং করবেন, তাই না? কোনটা জি, ভিজিটর অবশ্যই। বেশি, কোনটা সার্চ বেশি, এগুলার উপর ডিপেন্ড করে তো মার্কিং হবে। তো এই মার্কিং করে ওই 1 থেকে 1000 পর্যন্ত মার্কিং হয়ে যাবে যে 1 নাম্বার পজিশনে কোন ওয়েবসাইট আছে, 2 নাম্বার পজিশনে কোন ওয়েবসাইট আছে। তো অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, সেগুলো আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে অ্যালেক্সা র্যাঙ্কটা চেক করা লাগবে। আর এটাকে অ্যালেক্সা র্যাঙ্ক বলা হয়। এই যে মার্কিং মানে পজিশনের যে মার্কিং, সেটাই হলো অ্যালেক্সা র্যাঙ্ক। তো এই অ্যালেক্সা র্যাঙ্কটা আমরা কিভাবে চেক করব সেটা দেখবো এখন। তার আগে আমি একটু আপনাদের থেকে জানতে চাচ্ছি, ইউটিউবের এখন সারা বিশ্বের মধ্যে যে ওয়েবসাইট গুলো আছে সব মানে সবার মধ্যে ইউটিউবের পজিশন কত? আমরা তো প্রতিনিয়ত ইউটিউব ছাড়া কেউ বাঁচি না, কেউ জি। জানা আছে? হ্যাঁ, একটু সময় পেলে ইউটিউব। ফেসবুকের কত জানা আছে? না ভাইয়া। না ভাইয়া। টুইটার? না ভাই, কিছুই জানা নাই। google.com? ভাইয়া কিছু সম্পর্কে জানা নাই। ভাই গুগলটা বলা উচিত ছিল অন্তত, যে 1 নাম্বার আছে। জি ভাই। ও তো মার্ক দিচ্ছে সবাইকে, সে তো 1 নম্বরে থাকবেই। আচ্ছা যাই হোক, অন্তত বললাম যে জানা উচিত ছিল, এটা নিয়ে কেউ মাইন্ড করেন না ভাই। মানে এমনিতে না, কমন না। অনেকজন বলে দেয় না যে গুগল 1 নম্বরে আছে বা গুগল 1 নাম্বার। আমরা তো কিছু সার্চ মানে গুগল বুঝি, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু জি। একটা ধারণা আমাদের সৃষ্টি হওয়া দরকার ছিল যে গুগলটা 1 নাম্বার আছে। যাই হোক, আমার কথাও বাদ দেন, আপনার কথাও বাদ দেন, আপনি এখন প্র্যাকটিক্যালি দেখেন কিভাবে অ্যালেক্সা র্যাঙ্ক বা একটা সাইডের পজিশন বের করবেন। তো এই অ্যালেক্সা র্যাঙ্ক বা সাইডের পজিশন বের করতে হলে আমাদেরকে যেটা করা লাগবে, প্রথমে আচ্ছা আমি একটা এক্সেল নিয়ে নিই, আপনাদের হোমওয়ার্কটা সাজাই ফেলি, নাহলে আমাকে আবার ঝামেলা করা লাগবে না। আপনাদের সুবিধার জন্য ভাই। কেউ কিছু আস্তে আস্তে বলছেন, জোরে জোরে বলেন, সমস্যা নাই। আমরা এখানে এসটা হলো 2টা অপশনের নেবো, এটা এখানে না নেই, এসটা দূরে নেই, কারণ এক্সটা প্রথমে আমরা এটাই আমাদের হোমওয়ার্ক হয়ে যাবে, বা এভাবে আমাদেরকে এক্সেল সাজাতে হবে। আর এক্সেল সাজানোর অভ্যাসটা সবার করতে হবে, কারণ আমরা যখন ক্লায়েন্ট রিপোর্ট করব সবগুলো এক্সেলে করতে হবে। তো আমি এখানে প্রথমে কি দেখলাম, একটা ওয়েবসাইটের এজ দেখলাম, এটা কোন ডোমেইনের দেখলাম, গুগলের দেখলাম না আমরা? জি। গুগলের দেখলাম।
তাহলে গুগলটাই নেই, গুগলের ইউআরএলটা নিব আমরা এবং এক্সেলটা এইভাবে সাজাবো। ওয়েবসাইট ইউআরএল, এই ইউআরএলটার এই গুগলটার অ্যালেক্সা র্যাঙ্ক কত, এসটা তো আমরা পেলাম, এস পেলাম না, জি এক্স এই এসটা আমরা এখান থেকে শুধু রেজিস্টার হয়েছে কয় তারিখে সেটা কপি করব, এতটুকু যা বের করতে পারবেন সেটা মনে করবো যে সে সবই বের করতে পেরেছে, সেখানে চাপাচাপির কিছু নাই, সব তথ্য আপনাকে এখানে লিখতে হবে না, জাস্ট রেজিস্টার কত তারিখ হয়েছে সেটা দেন আপনি, এটা দেওয়া হলো। এবার অ্যালেক্সা র্যাঙ্ক চেক করার জন্য আমি যে ওয়েবসাইটটাতে যেতে বলবো আপনাকে সেটা হলো এখান থেকে যাই, alexa.com/siteinfo, alexa alexa.com/siteinfo, /siteinfoটা এর জন্য দিচ্ছে আপনাদের ঢুকতে সুবিধা হবে, এটা না দিলেও হতো, আরো অপশন আছে বাট আমি দিয়ে দিলাম যেন আপনাদের ঢুকতে সুবিধা হয়। পরবর্তীতে এগুলা সবাই এমনিতে মনে হয়ে যায়, ভাই সবার মুখস্থ হয়ে যায়, সো আমি আপনাদেরকে জটিলতা রাখতেছি না, সহজ করার চেষ্টা করছি। alexa.com/siteinfo, আশা করি একেবারে যেখানে সার্চ করার অপশন সেখানে যাবে। কি বলছে, টাইপ মোর ওয়েবসাইট ট্রাফিক উইথ কম্পিটিটিভ অ্যানালিসিস, কি দিয়েছে, স্টার্ট ফ্রি ট্রায়াল, আলেক্সা সাইটটা এখন লোড নেয়নি, পুরো লোড নিয়ে নি। এই যে দেখেন আমরা whois.com এ যখন গেলাম তখন একটা সার্চ অপশন দিল না আমাদেরকে, জি অ্যালেক্সাতে যখন আসলাম তখন আমাদেরকে কিন্তু একটা সাইট সার্চ অপশন দিয়েছে এবং এখানে লিখেছে দেখেন ইন্টারনেট সাইট ফর এক্সাম্পল mysite.com, মানে একটা সাইট কেমন হবে সেটার এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আপনাদেরকে আরো ইজি করে দিয়েছে, সবাইকে ইজি করে দিয়েছে। তো এখানে কি করতে হবে, আমাকে ডোমেনটা দিতে হবে, এটা হলো আমাদের ডোমেন, গুগলটাই আমি নিলাম, কপি দেন পেস্ট, রান অ্যানালাইসিস। ভাই হ্যালো, হ্যাঁ জি জি বলেন। এই সাইট গুলার কি মানে এই সাইট গুলার কি কোনো লিমিটেশন আছে যে এতটা পর্যন্ত ফ্রিতে ইউজ করা যাবে? অনেক সাইট গুলা থাকে না এমন, মানে ফ্রিতে। লিমিটেশন যেগুলো থাকবে সেগুলো আপনার আগে আমি বলে দেবো, আচ্ছা আচ্ছা আপনাকে কষ্ট করতে হবে না এই কোশ্চেনের জন্য, কাউকেই না, আমি বলে দেবো যে ভাই এগুলা লিমিটেশন আছে, এগুলা ট্রায়াল ফ্রি করতে পারবেন, এগুলা পেড ছাড়া হবে না, এগুলা আমি বলে দেবো, ঠিক আছে, এগুলা কোনো লিমিটেশন নাই। হ্যাঁ আপনি 10টা করলেন, এরপরে হয়তো আপনাকে 5 মিনিট রেস্ট করে তারপরে আপনাকে করতে হবে, মানে আপনি করে গেলে এটা তো রোবটের মতো হয়ে গেল, এটাও কোনো এই ধরনের ওয়েবসাইট গুলো এগুলো অ্যাকসেপ্ট করে না। আপনি করতে পারবেন, 10টা করলেন 5 মিনিট রেস্ট করে আবার করলেন, তখন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা 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 এটা র্যাঙ্ক দেখেন, দিস সাইট র‍্যাঙ্কস 1, নাম্বার 1 দেখতে পেয়েছেন? হ্যাঁ গুগল কখনো নাম্বার 2 হবে না, ও সারা জীবন 1ই থাকবে। তো আমি এখানে আমাদের হোমওয়ার্কটা এইভাবে সাজবে, তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক গুগলের কত হলো 1। 1 এই হ্যাঁ এই জায়গাতে যে আপনাকে গুগলেরই রিসার্চ করতে হবে এটা না, আপনারা যে সাইট মনে আসবে বা যে সাইট চিনেন সেটাই করেন, আপনি কোনো সমস্যা নাই। আমি গুগল করলাম এই কারণে সবাই পরিচিত এবং এটার পজিশন দেখলে সবাই খুশি হবেন, এটার জন্য করেছি। আপনি যদি মনে করেন যে বাংলাদেশি কোনো ওয়েবসাইট দারাজ করবেন বা ইভ্যালি করবেন, আপনি করেন, নো প্রবলেম, বিকাশ যেটা ইচ্ছে সেটা করতে পারেন। তাহলে কি এটা অ্যালেক্সা দেখা হলো, আমরা টুইটারটা একটু দেখে নিই, দেখবো? ভাই বলেন। এই অ্যালেক্সা থেকে আমরা কি কি নিব? জাস্ট র্যাঙ্ক আর মানে আর কি কি নেওয়া যায়? শুধু র্যাঙ্ক, শুধু র্যাঙ্ক, শুধু র্যাঙ্ক, শুধু র্যাঙ্ক, আচ্ছা এখান থেকে আর কিছু নেওয়ার দরকার নাই। এটা কিন্তু গ্লোবাল রেজাল্ট, হ্যাঁ এটা গ্লোবাল রেজাল্ট। এবং এই যে এখানে স্টার্ট ফর ফ্রি ট্রায়াল লেখা আছে না, যখন আপনি এইখানে হচ্ছে পেইড করবেন, পেইড ভার্সনটা ইউজ করবেন,
তখন আপনি কান্ট্রি বেস রেজাল্টও নিতে পারবেন, যে বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমার ওয়েবসাইটের কততম পজিশন। ওটা ফ্রির জন্য অ্যাভেলেবল না, ওটা পেইড এর জন্য। বাট বলে রাখলাম, যখন আপনারা ভবিষ্যতে পেইড ইউজ করবেন তখন দেখবেন ওইটা। ওকে, এবার আমরা টুইটার ডোমেনটা দেখি, টুইটারের অবস্থাটা কি। সেই অবস্থাটা জানতে হলে আমরা কি করব, এই যে ইউআরএলটা আবার কপিটা দেখলেন, এটা আবার অনেকজন ভুল করে। https থেকে শুরু করব .com পর্যন্ত নিব, তার ওই পার কি আছে ওটা দেখার সময় নাই আমার। জি, তার ওই পার কি আছে ওটা দেখবেন না কেউ। জি .com পর্যন্ত আমরা অলওয়েজ নিব, তবে https থেকে শুরু করব, ঠিক আছে? জি এখানে আরেকটা দেখতে হলে আমাকে আবার ব্যাকে আসা লাগবে এবং সেম অপশনই পাবো আমরা এখানে। টুইটার ডোমেনটা আমি এখানে পেস্ট করলাম, রিফ্রেশ না, ব্যাকে আসা লাগবে। আচ্ছা আচ্ছা, তারপর আবার রান অ্যানালাইসিসে ক্লিক দিলাম। এগুলা খুবই ছোট ছোট কাজ মনে হচ্ছে আপনাদের, কিন্তু এগুলা দিয়ে গঠন তৈরি, ঠিক আছে? সো জি। কেউ বিরক্ত হবেন না, এই কাজ আবার শিখাচ্ছে, আসলে এরকম না না বিষয়টা। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল। দিস সাইড র্যাঙ্ক দেখেন কত 50। দেখাচ্ছে এখানে 50। ফেসবুকটা দেখি। হ্যাঁ ভাই, তবে টুইটারের পজিশন ভালো ছিল, এত কমে গেল কি করে আমি বুঝতে পারছি না। ঘুমাচ্ছে নাকি টুইটার আলাদা? টুইটারে যে মানুষ ভাই ঝগড়াঝাটি করতে পারে না, ছোট ছোট ওয়ার্ড লেখা লাগে। না, তারপরে পজিশন ভালো ছিল। ফেসবুক দেখি, ফেসবুকের টুইটারের চাইতে অনেক ভালো পজিশন হবে আশা করি। কত দেয় ফেসবুকের, কত দেখেন? 6। এর মানে বুঝছেন, পুরো ওয়ার্ল্ডে যত ইন্ডেক্সেবল ওয়েবসাইট আছে তার মধ্যে 6 নম্বর পজিশন। পুরো ওয়ার্ল্ডে কতগুলা ইন্ডেক্সেবল ওয়েবসাইট আছে আইডিয়া করেন? আমি নিশ্চিত মাইক্রোসফট সেকেন্ড হতে পারে। মাইক্রোসফট সেকেন্ড হতে জি ভাই, পারে। একটু দেখা যাক। এটা এই মাইক্রোসফটের কথাই তো বলছেন, তাই না? জি। বিল গেটস আঙ্কেলের। বিল গেটস আঙ্কেল। এই বিল গেটস আঙ্কেলের, এটা সেকেন্ড হবে না। হ্যাঁ, ভাই সেকেন্ড হতে পারে কোনটা এরকম? আমি বেশ কয়েকদিন হলো করিনি তো, এর জন্য সবগুলো মনে নাই যে কোনটা সেকেন্ড। ট্রাই করি দেখি। মজা লাগছে, মজা। ভাই এবার যে আপনি এইচটিটিপি নিলেন না? এই যে ওটা দেখালাম, এইচটিটিপি নিলাম না, এর জন্য কি দিল দেখেন। আচ্ছা No দিল result। আপনাকে রেজাল্ট? জি জি। এইচটিটিপি নিয়ে তো দরকার আছে তাহলে? ভাই, হ্যাঁ। স্পেলিংও ভুল আসছিল অবশ্যই। হ্যাঁ, ভুল আছে। Every part is important. গো ড্যাডি। Oh, daddy না, go daddy. এবার ঠিক আছে, microsoft.com। জি জি। তবে এটার পজিশন একটু বেশিই হবে, দেখেননি? কারণ ভাই এইসব ওয়েবসাইটে তো সবাই ঢোকে না। ফেসবুকে তো এখন সবাই ঢোকে। কি বলবো আর, কে না ঢুকতে বাকি আছে? বাংলাদেশের কোনো মানে কোনো শ্রেণীর পেশাজীবী বাদ নাই যে যার ফেসবুক অ্যাকাউন্টই নাই, সব শ্রেণীরই আছে। Your internet connection is unstable. বাবা, মাইক্রোসফটটাকে কাটি। নেট আর জ্বালাস না ভাই, আমার সিমের নেট তো এর জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। ভাই 21 নম্বর, খুব খারাপ না, তাও অনেক ভালো পজিশন। 21 নম্বর পজিশন অনেক ভালো পজিশন। আচ্ছা, তাহলে আমরা
অ্যালেক্সা বের করা শিখলাম, ওয়েবসাইটের ডোমেইন এজ বের করা শিখলাম, যেটা আমরা এখানে এক্সেলে সাজাইছি। আপনারা হোমওয়ার্কটা এরকমই হবে যে আপনাদেরকে যে কয়টা ওয়েবসাইট বলবো যে এতটা বের করতে হবে, সেটা বের করে আপনাদেরকে এভাবে সাজাইতে হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস সাজাবো, সেটা হলো কি ডিএ পিএ। সাইজটা ছোট হয়ে আছে, আমরা বড় করে নেই। কত ছিল, 16 না 18? আচ্ছা, ডিএপিএ। ডিএপিএ স্ট্যান্ডস ফর, ডিএ স্ট্যান্ডস ডোমেন অথরিটি, আর পিএ স্ট্যান্ডস পেজ অথরিটি। পেজ অথরিটি। বাবা, আপনি তো শুনেছেন তাহলে। জি ভাই। আচ্ছা, শুনেছি। তো ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, এটা হলো এই যে আমরা একটা মার্কিং পেলাম তো অ্যালেক্সা, আমরা তো এটা বুঝলাম যে ওয়ার্ল্ডের ভিতরে যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটের পর্যায়ক্রমে একটা মার্ক আছে, সেই মার্ক অনুযায়ী গুগলের একটা বাড়ালো, মাইক্রোসফটের একটা বাড়ালো, টুইটারের একটা, ফেসবুকের একটা। একই ভাবে ডোমেন অথরিটির যে র্যাঙ্কটা আছে সেটাও প্রতিটা ওয়েবসাইটে আলাদা, এবং প্রতিটা ওয়েবসাইটকে আলাদাভাবে র্যাঙ্কিং করা হয়। তবে এই ক্ষেত্রে র্যাঙ্কিং পজিশন হিসেবে যেরকম অ্যালেক্সাটা দেখা গেল, ডোমেন অথরিটির র্যাঙ্কটা এরকম না। ডোমেন অথরিটির র্যাঙ্কটা এরকম যে আপনার একটা স্কুলে বা একটা কলেজে ধরেন যে আপনাদের মধ্যে যে স্টুডেন্ট গুলো সবাই আমরা আছি, কেউ তো 100 এর মধ্যে কেউ 90 মার্ক পাইতে পারেন, বা 10 জন 90 মার্ক পেলেন, আর 10 জন 80 পেল, কেউ 50 পেল, কেউ 30 পেল। তো ডোমেন অথরিটি বা পেজ অথরিটি দুইটার মার্কিংটা এইভাবেই হয়। সেটা হলো 100 এর মধ্যে মার্কিং হবে, যাদের র্যাঙ্ক 100 এর মধ্যে যাদের পজিশন যত বেশি তাদের ওয়েবসাইটের ভ্যালু তত বেশি। ডিএপিএ এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কথা, এবং আপনারা যখন মার্কেটিং করবেন তখন আপনাদেরকে ক্লায়েন্ট অবশ্যই এই ইনফরমেশনটা জানতে চাইবে যে আপনি কোন সাইডে মার্কেটিং করতেছেন, সেই সাইটটার ডিএ কত, পিএ কত, ঠিক আছে? সেটা আপনি তখন আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে, যে সাইডে মার্কেটিং করেন না কেন আপনি, তখন ক্লায়েন্ট আপনার থেকে ওই সাইটগুলোর অবস্থান জানতে চাইবে। মানে এক কথায় যে আপনি কোন জায়গাতে মার্কেটিং করছেন সেই জায়গাটার ভ্যালুটা কতটুকু সেটা দেখবে। তো যাই হোক, ওটা আমরা পরে দেখবো। ডিএপি এটা কিভাবে বের করে, একটা সাইটের ভ্যালু ডিএপি ভ্যালুটা কিভাবে বের করে সেটা দেখি আমরা। ডিএপি বের করার জন্য ফ্রি অনেক ওয়েবসাইট আছে, অনেক। তার মধ্যে ভালো যে ওয়েবসাইটটা আমরা যেটা ব্যবহার করি সেটা একটা ওয়েবসাইট আছে, এটার নাম হলো প্রি পোস্ট এসইও। সবাই লিখে নিতে পারেন বা ভিডিও দেখে নিতে পারেন। প্রি পোস্ট এসইও। প্রি পোস্ট এসইও যে দেখেন, প্রি পোস্ট এসইও অনলাইন এসইও টুলস, এখানে ঢুকে যাব আমরা, এবং এখানে দেখেন এই যে আরো অনেক কিছু চেক করার অপশন আছে, ওগুলো আমরা শিখবো আস্তে আস্তে। আজকে আমরা ডোমেইনটাই শিখবো, ডোমেইন অথরিটি চেকার। ডোমেইন অথরিটি চেকারে যখন ক্লিক দিলাম এখানে দেখেন, বলেন ভাই। যে মানে এক একটা ওয়েবসাইট কিন্তু এক এক রকম জিনিস শো করে মাঝে মধ্যে। ধরেন এখানে দেখলাম 10, আরেকটাতে দেখাচ্ছে 12। জি, মানে এই যে বললেন না যে প্রি পোস্ট এটা কেন এসইও, হয় এটা দিয়ে সেটাই তো বলবেন। জি জি ভাই, এই ওয়েবসাইট আপনি কোশ্চেনটা আমি বুঝতে পারছি, আমি এখন আপনাকে বলি কোশ্চেনটা। সেটা হলো যে জি প্রি পোস্ট এসইও এবং এইবিএস আর রবিন গুপ্তা বা এসইও ম্যাট্রিক্স, মোজ.com, এসইও রিভার, এগুলো সব ফ্রি সাইট। মানে ফ্রি সাইট বলতে এগুলোর মধ্যে পেড সাইট আছে, যেরকম মোজ পেড, এসইও রিভার পেড, বাট এখানে ফ্রি ইউজ করা যায়। এখন কথা হলো যে আমি প্রি পোস্ট এসইও তে যে ডিএটা দেখবো, মোজে যায় সেই ডিএটা চেঞ্জ। আপনার কোশ্চেন তো এটাই? জি ভাই। হ্যাঁ, এটা হওয়ার একটাই কারণ, আপনি ফ্রি ইউজ করছেন। আপনি যখন পেড ইউজ করবেন তখন এক্সাক্ট যেটা সেটা আপনি পাবেন, আর ফ্রি যখন ইউজ করবেন তখন এখানে কম বেশি হবে। এটা ক্লায়েন্টও জানে, আমিও জানি, সবাই জানে, এর জন্য নরমালি সবাই মেনে নেই। বোঝা গেছে ভাই? জি ভাই জি। যখন আমরা পেড ইউজ করবো তখন একটা আমরা ক্লিয়ার হব, বা এক্সাক্ট যেটা রেজাল্ট সেটাই পাবো।
থ্যাংক ইউ, আপনি এটা আগে দেখেছেন বলে এটা বলতে পারলেন। আর আপনারা যারা আছেন তারা এইভাবে অন্য ওয়েবসাইটে যায় দেখবেন এবং এগুলা থেকে আপনাদের এক্সপিরিয়েন্স তৈরি হবে। এখানে দেখেন পেজ আপ টু 25 ওয়েব পেজ, এখানে 25 বলে, 25 দিলে নিবে না, আমরা 2টা 4টা 5টাই দিব, এর বেশি দিব না, ফ্রি তো বেশি দিলে নেয় না বলে তাই। যাই হোক, আমরা ডোমেনটা কি ডিএটা কিভাবে বের করবো সেটা দেখি। আর এখানে দেখেন আমরা আগের মতোই গুগলেরটাই নিই, google.com এর http থেকে .com পর্যন্ত নিলাম এবং ডি এর ঘরে এখানে পেস্ট করলাম। দেন আপনাকে এখানে এই যে চেক অথরিটি লেখা আছে না, এই চেক অথরিটিতে ক্লিক দেওয়া লাগবে, সিম্পল। দেখেন আপনার রেজাল্ট আপনাকে দিয়ে দিবে আপনি যেটা চাচ্ছেন। এই যে নিচে দিয়ে দিয়েছে গুগলের ডিএ কত 100, পিএ কত 100। ও কি মার্ক নিতে কম রাখবে বলেন? অন্য সাইটের গেলে কিন্তু এরকম হবে না, এটা গুগল বলে এতটা, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু গুগলের বের করছি সেহেতু আমরা এক্সেলে এখন কি লিখবো, এখানে ডিএ লিখবো 100, পিএ লিখবো 100 এবং আরো এক। জি ভাই, এই যে মানে পিএ ডিএ কত হলে মানে সর্বনিম্ন ভালো? আচ্ছা সেটা সম্পর্কে এখনই জানবেন আপনি, এই তো না মানে সবই ইচ্ছা বলবো হলো। আমি, কিন্তু আরেকটু পরে বলতাম বা আরেকটা ক্লাস পরে বলতাম। না ভাই সমস্যা নাই, মানে আমি জাস্ট ইচ্ছা হলো জানার যে মানে না ঠিক আছে, আচ্ছা সেটা সময় পেলে আমি বলছি ভাই, না হলে আমি নেক্সট ডে বলবো, ঠিক আছে? হ্যাঁ ভাই এগুলা আপনাদেরকে অবশ্যই জানাবো ভাই, কারণ এগুলা আপনাদের জানা প্রয়োজন। ওকে আচ্ছা, তাহলে আমি শুধু গুগলে বের করে দেখালাম, আর একটা ওয়েবসাইটে বের করে দেখাবো এবং বিষয়টা আপনাদের রিপিট হয়ে যাবে। দেন হোমওয়ার্কে যেন আপনাদের কোনো ঝামেলা না থাকে। ওকে, হোমওয়ার্ক না করলে জরিমানার ব্যবস্থা আছে। অফলাইনে কিভাবে জরিমানা নেবেন? ভুল বললেন, অনলাইনে কিভাবে জরিমানা নেবেন তাই ও বলেন। হ্যাঁ অনলাইনে। বাংলাদেশ তো ইন্ডিয়ার মতো, ইন্ডিয়াতে না হলে পে মানে পেটিএম শুরু হয়ে গেছে, বাংলাদেশ তো পে মানে বিকাশ শুরু হয়েছে ভাই। সমস্যা কি? করে দেন জরিমানা, আপনাদেরকে খাওয়াই দেবো সব, টেনশন নেন না। অফলাইনে আবার কি করে খাবো? আপনি খাবেন আমরা খালি দেখবো? হ্যাঁ কেন মিট করবো সবাই করে, সবাই সেটা খাবো, সমস্যা কি? তার সাথে টাকা আরো, টেনশন নেন না আপনি, জরিমানাটা বহাল না থাকলে হোমওয়ার্ক দিতে অনেক প্রবলেম করে। আচ্ছা তাহলে আমি হলো এখানে কয়টা বিষয় দেখাইছি, ওয়েবসাইট ইউআরএল, এটা তো একটা ইউআরএল এর ঘর। দেন অ্যালেক্সা র্যাঙ্ক, এস ডিএ আর পি, এটা আমি কিসের বের করেছি? গুগলের বের করেছি। এখন আমি চাচ্ছি আর একটা ডোমেনের বের করে আপনাদের সবগুলা দেখাইতে এবং রিপিট করতে। সেই জায়গাতে আমি কি করব, এখন আমি হলো বাংলাদেশি ওয়েবসাইটটাই দেখাবো। এখন তো খালি ওয়ার্ল্ডের দেখলাম, বাংলাদেশি ওয়েবসাইটের দেখি, নিজের দেশের। আচ্ছা প্রথমে আমি যেটা বের করব সেটা হলো এজ। হ্যাঁ দেখেন, এজ বের করতে হলে আমরা কি করব, হুইজ.com এ যাব। আমি আবার রিপিট করছি, হুইজ.com এ যাব এবং হুইজ.com এ যাওয়ার পরে হুইজে ক্লিক দেব, তারপরে এরকম একটা আসবে, সার্চ বক্স আসবে, সেখানে যায় আমরা সার্চ ক্লিক দিব। দেন দেখবেন যে আপনাকে দেখা দিয়ে দিচ্ছে। আপনি খালি রেজিস্টার অন, কত সালে রেজিস্টার হয়েছে ওটা কপি করবেন, ওইটা কপি করে আপনি সুন্দর করে এখানে এজের ঘরে বসাই দিবেন। মে মাসের 18 তারিখ। জি, এটা এজের ঘরে বসাই দিবেন। এরপরে যেটা করতে হবে, অ্যালেক্সা র্যাঙ্ক, সেটা অ্যালেক্সা র্যাঙ্ক। তার আগে আমরা ডোমেইনটা যে কপি করলাম, ডোমেইনটা নিয়ে নিই প্রথম আলোর। এখানে এই ঘরে দেব ডোমেইন। আচ্ছা এবার হলো অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্কটা আমরা কিভাবে বের করব? আমি আবার ভিজিট করে দেখাই আপনাদেরকে। অ্যালেক্সা র্যাঙ্কটা এইভাবে, alexa.com /site info। ল্যাপটপে অনেক সময় স্পেলিং গুলো মিস্টেক হয় টাইপ করতে, আমি ওই কিবোর্ডে টাইপ করতে ভালো পারি। যাই হোক, রান অ্যানালাইসিস। কত দেখাচ্ছে দেখেন, প্রথম আলোর অবস্থান কিন্তু খারাপ না ভাই, 479। জি প্রথম আলোর অবস্থা জিমেলের থেকে ভালো। জি মানে দেখা হয়ে গেছে আপনার জিমেলে।
দেখলাম 479 সবাই দেখবেন না কেন? দেখতে থাকবেন। এরপর কি বের করতে হবে আমাদেরকে? ডিএপি ডিএপি বের করতে হলে কোথায় যাব আমরা? প্রিপোস্ট রেশিও জি না? জি জি ভাই হ্যাঁ, এদের গুগলের নিচে আমি ধরেন এটা দিলাম, গুগলটা থাক ওখানে, চেক হবে? অপারেটর প্লিজ এন্টার ভ্যালিড ইউআরএল অপশনাল। এখানে যে গুগলটা আছে তো এটা ভাই নিচ্ছে না। হবে না কেন ভাই? এখানে 5টা পর্যন্ত হবে বা 6টা 7টা পর্যন্ত হয়, আপ টু 25 লেখা থাকে, 25 পর্যন্ত হয় না। প্রথম আলো.com ঠিকই তো আছে, চেক অফ প্লিজ এন্টার ভ্যালিড ইউআরএল করো। আচ্ছা, এটা হলো পেজ লোডটা দিতে হবে আবার, এই ঝামেলা করে। ফ্রি ইউজ করা ভাই এটাও অনেক মানে অ্যালেক্সার মানে মতো। ধৈর্য সহকারে করতে হবে আপনাকে, ফ্রি ইউজ রাখলে হবে না, তারা যেভাবে নিয়ে যাবে সেভাবে যেতে হবে, তাদেরকে তো টাকা দিচ্ছেন না আপনি। আচ্ছা ভাই এগুলার অ্যাপ্লিকেশন পাওয়া যায় না, মানে ওয়েবসাইট না অ্যাপ্লিকেশন? এই যে ভাই ইন্টারনেট কানেকশন ইজ আনইনস্টেবল, এটার জন্যই হচ্ছে না, জি এর জন্যই ঢুকতে পারছি না। জি ভাই, আপনার কোশ্চেনটা বলেন। মানে এগুলার কি কোনো ইয়া পাওয়া যায়, মানে অ্যাপ্লিকেশন আকারে পাওয়া যায়? আমি বুঝলাম না ভাই, আপনার কোশ্চেন শুনতে পাই না, আমার নেট কানেক্টটা একটু প্রবলেম ছিল। আবার কোশ্চেনটা করেন। ভাইয়া বলছে এগুলো কি কোনো প্লে স্টোরে কি হ্যালো, ভাবে পাওয়া যায় কিনা? না ভাই, না, ওই ধরনের কিছু নাই, তবে এক্সটেনশন আছে। প্লে স্টোরে অ্যাপস নাই কিন্তু এক্সটেনশন আছে। এক্সটেনশন বোঝেন না? জি বুঝি হ্যাঁ, এক্সটেনশন আছে। না বুঝলেও আমাদের যে এক্সটেনশন, যেরকম ক্লাস হবে এক্সটেনশনের প্রয়োজন হবে তখন আমরা অ্যাড করে দেখাই দেব। আশা করি যে বিষয়গুলো আপনাদের কোশ্চেন আসছে সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখাই দেব। আমি কি বের করলাম, অ্যালেক্সা বের করলাম কেন? আমার কি লাগবে? আমার তো ডিএপি লাগবে। এটা না নিলে আরো ওয়েবসাইট আছে, এবার ঢুকবো, নিলে না হলে আর একটা ওয়েবসাইটে যাবো। ফ্রি দেখার ওয়েবসাইটের অভাব নাই ভাই, মেলা ওয়েবসাইট আছে। Please enter valid URL or use raw data option. ডাটা ইউজ Valid, invalid বলার তো কোনো ওয়ে দেখছি না, কারণ কি invalid কেন দিবে? দাম দিছে না নাকি বাঙালিদের? যে মাঝে মাঝে ভাই এদের এগুলাও করবে, ঠিক আছে? কাহিনী না ভাই এরকমটা না, বাঙালির দাম আছে ভাই, না বাঙালির অনেক আসছে দাম না তো আছে, তাই মার্কেটে বললাম। আসেন বুঝতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা অ্যাকাউন্টে যাই, রবিন গুপ্তা, এখানে যাই, সেখানেও দেখা যায় এটা তো ভাই মনে হচ্ছে কারো আরো অনেক নাম। আছে, নাম দিয়ে ফেলে তাই দিয়েছে না? হ্যাঁ নীল সমস্যা পেট্রোল কি? স্যারের মতো। যাই এটা ওয়েবসাইটটা করেছে তাই মনে করেছে যে আমার নিজের নামটা ব্যান্ডিং করে ফেলি, তাই করে সমস্যা কি? ফেলেছে তাই না? রবিন আঙ্কেল authority link building is supposed to block comment content writing, এদের ফিচার তো অনেক চেঞ্জ করেছে। আচ্ছা, আমি এটা স্কিপ করলাম। রবিন গুপ্তা কাকু মনে হয় আমাদের জন্য এগুলো করে আসছে। একদম ঠিক। আপনার জন্য সবার জন্য করে রেখেছে আহ, রবিন কাকা এইসব কাকাগুলো, এইসব ভাতিজাগুলো তো খুব ডিস্টার্ব করবে, তাই আমি করে দিই। আচ্ছা, এই যে এইভাবে ট্রাই করতেছি তাই না, ট্রাই করতে বিরক্ত লাগছে না যে কোনোটাতে হচ্ছে না, রাগ করে একবার এইভাবে লিখবেন, ফ্রি ডিএ পিএ চেকার, দেখেন কত ওয়েবসাইট দিয়ে দিবে। প্রি পোস্ট রেশিও আগে এসেছে, এরপর আরো দিয়েছে, এই যে ওয়েবসাইট রেশিও চেকার এটা এসেছে, এখানে দিলাম আমি। সাইডের অভাব নাই ভাই, একটু খালি খুঁজে নিতে হবে। দেখেন ডোমেন অথরিটি চেকার, এখানে দিই, দেখি কি বলে, এখানে রোবট কিনা আমি সেটা
প্রুফ দিলাম, দেন দেখেন দেখাইছে প্রথম জি। আলো। এটা কিন্তু ডোমেন ভুল না, কিন্তু ওরা মাথা নষ্ট হয়ে গেছিল তখন। এই 40 যে দেখেন প্লাস বাংলাদেশটার পতাকাটা শো করছে। আচ্ছা ডিএ কত 76, পিএ কত 55 দেখা যাচ্ছে? ভাই জি, ভাই জি। এটাই তো মনে হচ্ছে সুবিধা, এখানে অ্যালেক্সা র্যাঙ্কিংও দেখাচ্ছে। ভাই সুবিধা আরো আছে, একসাথে সব সুবিধা দিয়ে দিলে তো আলাদা আলাদা গুলো বের করা শিখবেন না আপনারা। আর একসাথে একটা সুবিধার এক্সটেনশন আছে, তো একটা সুবিধার এক্সটেনশন আপনাকে দিয়ে দিলাম, ওটা তো ফ্রি, 100 ওটা কাজ করছে না, বাট আপনার ডিএপি জানা দরকার। তখন আপনাকে কি করতে হবে, বের তো করতে হবে ডিএপি। এটা এর জন্য আমরা আলাদা আলাদা ভাবে দেখাই, নাহলে খুব সহজে আপনাকে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমরা সকল তথ্য বের করার এক্সটেনশন আছে দিয়ে দিতে পারতাম, কিন্তু ওটা এখন দেবো না, পরে দেবো। আচ্ছা ডিএ আর পিএ কত 76 আর 55, আর এই অপশন সম্পর্কে আপনাদেরকে এগুলো সব সম্পর্কে বলা হবে, ওইটা স্টেপ বাই স্টেপ। আমরা ডিএ পিএ টা দেখলি, ডিএ 76 আর হচ্ছে পিএ 55, 55 7 6 6 5 5। আচ্ছা এই হোমওয়ার্ক বুঝতে কার সমস্যা হচ্ছে বলেন তো? এই হোমওয়ার্কটুকু বুঝতে কারো সমস্যা হচ্ছে? না ভাইয়া। না। এটা কি ওয়েবসাইট ইউআরএল, মানে ওয়েবসাইট ডোমেইনের নেম, আর এটা কি অ্যালেক্সা র্যাঙ্ক, সেটা এখানে মানটা বের করেছি। এরপরে কি এজের Age। রেজিস্টার কত হচ্ছে, রেজিস্টার কয় তারিখে হয়েছে সেটা দিয়েছি, ডিএ কত পিএ কত বের করেছি। এইভাবে আপনাদের কাজ থাকলো সবাই 25টা ওয়েবসাইটে ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্ক এবং এসটা বের করবেন। এবং আপনাদের নেক্সট ক্লাস কবে? আজকে কি বার? পরশুদিন। পরশুদিন ক্লাস। পরশুদিন ক্লাসটা হলো তো আপনাদের 7:30 থেকে। আপনাদের সময় থাকলো পরশুদিন দুপুর 2টার মধ্যে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। আমি একটা মেল আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো সেখানে, ঠিক আছে? জি। এখন ডিএ বলেন। মানে হচ্ছে ভাইয়া, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডিএ মানে আর ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ Page অথরিটি। authority। হ্যাঁ, এখন বলেন আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো মতামত, কারো কোনো কথা, কারো কোনো যার যেটা আছে বলে দেন। ভাইয়া আমি কিছু বলতে চাচ্ছি অবশ্যই। যে আমার এখানে ইন্টারনেট কানেকশনের সমস্যা, তো জি আমার এখানে ইন্টারনেট কানেকশনের সমস্যা, বাইরে বসে যে ক্লাস বলেন। করতেছি, হুম তো ভিডিওটা ক্লাসের ভিডিওটা যদি জলদি মানে তাড়াতাড়ি যদি দিয়ে দিত তাহলে আমার মানে যেগুলো করতে সুবিধা হতো। আচ্ছা এই বিষয়ে আমি এমডি স্যারের সাথে কথা বলবো। আপনাদের ভিডিও প্রিভিয়াস যে 2টা ক্লাস হয়েছে অলরেডি ইউটিউবে দিয়ে দিচ্ছে, এবং জি আপনাদের ওইটা ওই দুইটা পাইছি, কিন্তু মানে যে ধরেন যে কালকে যদি দেয় তাহলে সুবিধা হয়। আচ্ছা আমি এই বিষয়ে স্যারের সাথে কথা বলবো, যদি আপনার সাথে স্যারের অ্যাড থাকে তাহলে স্যারকেও আপনার প্রবলেমটা লিখে অথবা টেক্সট করে অথবা ভয়েস মেসেজ দিয়ে পাঠিয়ে দিন। সবচেয়ে বেটার হয় স্যারকে ওকে, ভয়েস মেসেজ দিয়ে দিন। মেসেঞ্জারে কি অ্যাড আছেন স্যারের সাথে? জি জিহাদি আছি। স্যারের সাথে। আচ্ছা ওনাকে আপনি একটু ভয়েস মেসেজ দিয়ে দিন একটা, সবচেয়ে দ্রুত কাজ হবে না। হ্যাঁ ওকে, তারপরেও আপনি একটু বলেন, তাছাড়া এই যে হোমওয়ার্ক গুলো দিলেন ভিডিও দেখে দেখে আমার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো নি। আর কেউ কোনো সমস্যা কারো? আমার আছে স্যার। বলেন বলেন। জি স্যার, ডোমেইন কি স্যার? ডোমেইনটা একটু যদি ডোমেইন এক্সপ্লেইন হলো করতেন। একটা ওয়েবসাইটের নেম। আপনার নাম কি কাজী ভাই না? জি kazbibhai.com, এটা একটা ডোমেইন নেম, মানে একটা ওয়েবসাইটের যে নেম সেটা হলো ডোমেইন। এই যে facebook.com, ফেসবুকটাই হলো facebook.com, এটাই হলো সেটা ডোমেইন বা এটাই নেম। এখন আপনি ডোমেইনের যদি পুরো বিষয়টা জানতে চান তাহলে একটু সময় দরকার, যেটা এখন পসিবল হচ্ছে না। আচ্ছা, আর হোস্টিংটা কি? ওয়েব হোস্টিং? হোস্টিং অ্যাজ লাইক হার্ড ডিস্ক, পিসিতে যে হার্ড ডিস্ক থাকে জি। সেটার জন্য একটু বিস্তারিত বলতে হবে, কিন্তু সেটা বলার এখন সময় নেই। জাস্ট মানে এটা মনে ওয়েবসাইটের রাখেন জন্য যে একটা স্টোরেজ কিনতে হয়, জি ওইটাই। জি জি সেটার বিস্তারিত আমি দেখাবো আপনাদেরকে। হোস্টিং প্রোভাইডার কোম্পানি কোথায় থেকে হোস্ট করা হয়, কিভাবে করা হয়, সবগুলো দেখাবো। এতটুকু জেনে রাখেন, হোস্টিংটা হলো একটা মেমোরি অথবা হার্ড ডিস্ক, এবং ডোমেইনটা হলো জাস্ট একটা নেম। ওকে, ঠিক আছে। আর কিছু? নো থ্যাংক ইউ। আর হচ্ছে আমাদের তাহলে হোমওয়ার্ক থাকলো 25টা লিংকের হচ্ছে 25টা ওয়েবসাইটের ওগুলো বের করতে হবে। 25টা ওয়েবসাইটে যে 3টা পজিশন আমি বের করে দিলাম, সেই 3টা পজিশন আপনাদেরকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আচ্ছা, এই এটা কি এক্সেল শিটটা আমি আপনাদের জি বলেন।
এটা কি এক্সেল শিটে করে দিতে হবে তো? জি, আমি যেভাবে সাজাইছি এভাবে সাজাবেন। জি ওকে, ঠিক থামেন আছে। ভাই, একটু থামেন। স্যার এখন একটা প্রশ্ন আছে স্যার, সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই এক্সেলে করলাম, আমার হ্যাঁ, এক্সেলে আপনি করলাম, এদিক ওদিক করতে পারেন। তো জি, হ্যাঁ মানে হ্যাঁ, এটা এক্সেলে ওই করলে তো ইমেইলে কি অ্যাটাচ ফাইল করে দিয়ে দেবো তাই তো? অ্যাটাচ হ্যাঁ, ফাইল করে। অ্যাটাচ ফাইল করে দিবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে আচ্ছা সবাইকে ভুলে গেছি। সবাই কি মেল করতে পারেন? ডোন্ট মাইন্ড। জি অনেকে জি আছে ভাই, করতে পারে না। পারি পারি। জি ভাইয়া পারি। মানে প্রিভিয়াস ব্যাচে দেখেছি আমি প্রথম দিন মেল মেল করতে হয় কিভাবে সেটা দেখাই দিতে হয়। ভাই সো অনেকে জিমেল খুলতে পারে না কিন্তু। এটা হ্যাঁ হতেই পারে ভাই, সবাই যে সবকিছু হ্যাঁ, পারবে তাহলে না তো হলো না। খারাপ ভাবে নেন না, আসলে কি সেদিন হ্যাঁ, পারে না ভাই, আমি এর মোবাইল জন্য তো রিচার্জ করতে সবাইকে গেছি জিজ্ঞাসা ভাইয়া, আমি করলাম। ওই মোবাইল রিচার্জের দোকানে একটা বুড়া আঙ্কেল আসছে, সে বলছে বাবা আমার একটু জিমেল খুলে দিবা দরকার। ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, শেষ বয়সে ফ্রেন্ডের সাথে অ্যাড হবে। ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবে তাই। আচ্ছা, যাই হোক, ক্লাস কি বোরিং লাগলো খুব? না 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 ভাইয়া। ও না ভাইয়া। ভাই, তো নেট খুব জ্বালাতন করছে, নেট বলে বন্ধ থাকবে 18 তারিখে, শুনছেন? আমি এরকমটা শুনলাম, আমার কিছু অর্ডার আছে, আমি তো প্রেসারে পড়ে গেছি, এগুলো করে হ্যাঁ, নিতে হবে। সারা অবস্থা ভোর খারাপ হয়ে যাবে। কয়টা থেকে জানো কয়টা পর্যন্ত? দুপুর পর্যন্ত। ভাইয়া আমার একটা সাদা মনে কোশ্চেন ছিল। অবশ্যই। সাদা মনে কোশ্চেন হলো যে আপনি এখন আসলে মাইন্ড নিয়েন না আর কি। বলেন আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। আপনি বলেন, আপনি উচ্চারণ করেন। জি, মানে আপনার মান্থলি কত আসতেছে এখন আর্নিং এ? ভাই, এটা আমরা আস্তে আস্তে জানবো, এখন ভাই এখন একদিনে হুট বলতে করে চাচ্ছে এই না। অ্যান্সারটা না জানি। আরেকটা বিষয় বলে রাখি, প্রিভিয়াসও বলেছি যে যেটা যে ফ্রিল্যান্সিং এর কোনো লিমিট ইনকাম নাই। আপনি না। কতটুকু পরিশ্রম করছেন, আপনার আল্লাহ কতটুকু আপনাকে দিতে চাচ্ছে সেটার উপর নির্ভর করে আপনার আর্নিং। মাঝখানে প্রতি মাসে যে আপনার আর্নিং হবে এরকমও না, এক মাস হতে না পারে, 1.5 মাস না হতে পারে, বা দেখা যাচ্ছে $110-200 মধ্যে এক মাস আপনার থেকে গেল, কোনো মাসে $20 আর্নিং হলো। তো এরকমটাই বিষয় আর কি। হ্যাঁ, এখন হয় ভাই, মানে আপনাদের ক্লাস নিচ্ছি অন্তত, তাহলে তো ভাবতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড কিছু করি বলে আপনাদের এখানে ক্লাস নিতে পারছি, না হলে হয়তো বা সেই সুযোগটা পেতাম না। জি সেটা তো অবশ্যই।